একদিনের মধ্যে সব ব্যবস্থা করতে হবে, হাতে তো সময় একদম নেই। এদিকে পুরো বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেছে, চারিদিকে বিয়ে বিয়ে আমেজ, সাজ সাজ রব, কাজের ব্যস্ততা, শপিং, খাওয়া দাওয়া, আয়োজন, ইনভিটেশন করা, অনেক কাজ বাকি। বাড়ির পুরুষরা দলে দলে ভাগ হয়ে নিজেদের কাজ করতে আরম্ভ করে দিয়েছে। সব কিছু মিলিয়ে নবনীর দারুণ ভালো লাগছিল। প্রথমের দিকে সবাই তাকে এবং তার মাকে দেখতে না পারলেও এখন সবাই মেনে নিয়েছে, হেসে হেসে কথা বলছে, একসাথে কাজ করছে। মায়ের হাসি খুশি মুখ দেখে তার সবচেয়ে বেশি ভালো লাগছে। নাজিমুদ্দিনের বন্ধুরা এসেছে। ছোট চাচি চা নাস্তার ট্রে নবনীর হাতে দিয়ে বলেন, যাও তো মা, এগুলো একটু দিয়ে আসো। নবনী খুশি হয়ে বলল, ঠিক আছে চাচি। নবনী নাস্তা রেখে সবাইকে সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। নবনী চলে আসার সময় তারা নাজিমুদ্দিনকে জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? আমার মেয়ে। আমার মেয়ে কথাটা যেন সোজা বুকে গিয়ে বিঁধল নবনীর। খুশিতে তার চোখে পানি চলে এসেছে। চারিদিকে এত মানুষ, কাঁদতে দেখলে কি ভাববে, কিন্তু সে তো কিছুতেই কান্না আটকাতে পারছে না। রুমে দৌড়ে যাওয়ার সময় ধাক্কা লাগে রুদ্রর সাথে। রুদ্র কিছু বলতে যাবে, তখনই নবনীর চোখে পানি দেখতে পাই। বুকটা মোচড় দিয়ে ওঠে ওর। মেয়েটা কাঁদছে কেন? নবনী থামে না, সে তখনও দৌড়াচ্ছে। পিছু পিছু রুদ্রও ছুটে বারবার জিজ্ঞেস করছে, নবনীর কি হয়েছে? নবনী, কি হয়েছে? নবনী ঘরে ঢুকে দরজা লাগানোর চেষ্টা করে। রুদ্র ঠেলে ভিতরে ঢুকে যায়। দরজা চাপিয়ে দিয়ে উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নবনী? কাঁদছো কেন তুমি? নবনী কথা বলতে পারে না, তার কান্নার দমক বাড়ে। সেই সঙ্গে বাড়ে রুদ্রর অস্থিরতা। সে বারবার বলে চলেছে, বলো, বলো না কি হয়েছে? কেউ কিছু বলেছে? প্লিজ বলো নবনী, আমার কিন্তু ভালো লাগছে না। নবনী ফুপিয়ে ফুপিয়ে বলে, কিছু না। রুদ্র বুঝতে পারে এখন কিছু জিজ্ঞেস করলে লাভ হবে না, কান্না থামার বদলে আরও বেড়ে যাবে। সে সহিংসু গলায় বলে, ঠিক আছে, এখন চলে যাচ্ছি, কিন্তু পরে তোমাকে অবশ্যই কান্নার কারণ বলতে হবে। নবনীর উত্তরের অপেক্ষা না করেই রুদ্র চলে যায় রুম থেকে। সিয়ামের গায়ে হলুদের আয়োজন একদম সাদামাটাভাবেই করা হয়েছিল। কোনো স্টেজ বানানো হয়নি, ঘর সাজানো হয়নি। একদিনের মধ্যে এত কিছু সম্ভব নয়, কিন্তু ভাই বোন আর বন্ধু বান্ধবদের উপস্থিতিতে হলুদের আয়োজন বেশ ভালোই উপভোগ করেছে সবাই। নবনীকে সবার সাথে হাসি খুশি দেখে ভীষণ ভালো লাগছে রুদ্রর। তখন নবনী কেন কাঁদছিল এটা এখনও জানে না সে, তবে জেনে নেবে। আগে বিয়ের ঝামেলাটা মিটে যাক। রাতে ঘুমোতে যাওয়ার আগে দাদির ঘর থেকে চাপা আর্তনাদের শব্দ পায় নবনী। সে ভয়ে ভয়ে একবার উকি দেয় রুমটিতে। চুপিসারে কাজটা করতে গিয়ে বাঁধল বিপত্তি। দরজায় হাত লেগে বেশ জোরে শব্দ হলো। কে 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 বলে দাদি চেঁচিয়ে উঠলেন। উপায়ন্তরহীন হয়ে সামনে যেতে হলো নবনীকে। সে নতমুখে বলল, দাদি, আমি। একরাশ বিরক্তি নিয়ে তিনি বললেন, তুই এখানে কেন? আপনার রুম থেকে শব্দ পেলাম। কি হয়েছে? কিছু হয় নাই, তুই যা, বের হ আমার রুম থেক্কা। নবনী খেয়াল করল দাদি পা ধরে ব্যথায় কাতরাচ্ছে। একটু সাহস করেই সে এগিয়ে গেল। বিছানায় পা উঠিয়ে বসতে বসতেই দাদির চোখ বড় বড় করে তাকালেন। ধমক দিয়ে বলে উঠলেন, যাস না কেন? যা কইতেছি। আপনার পায়ে ব্যথা করছে? আমি পা টিপে দিচ্ছি। খবরদার, তুই আমারে হাত দিবি না। নবনী দাদির কোনো কথা শুনল না। জোর করেই সে টিপে দিচ্ছে পা। আগে যখন গ্রামে এসে তার মামার বাড়িতে ছিল, তখন এভাবেই তার নানা নানিরও পা ব্যথায় কাতরাতো। বয়স হয়ে গেলে এ সমস্যাটা বোধহয় সকলেরই হয় একটা সময়। অবাধ্য হওয়ায় দাদি প্রথমে গালমন্দ করলেও পরে যখন আরাম পাচ্ছিলেন তখন থেমে গেলেন। একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর নবনী দাদিকে ভালো মতো শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিল। সকালে যখন নবনীর ঘুম ভাঙে তখন মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। কুসুম তখন গোসল করে বের হয়েছে। ওকে তাড়া দিয়ে বলল, ঘুম ভাঙলো তাহলে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বরযাত্রীতে যাব আমরা। নবনী বিরস মুখে উঠে বসল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখল নাজমা বেগম বসে আছে, তার হাতে একটা শাড়ির প্যাকেট। নবনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, তোর দাদি দিয়েছে। তোমাকে?
না রে পাগলি, তোকে দিয়েছে, এই শাড়িটা পরে তুই বরযাত্রী যাবি। নবনী প্যাকেট খুলে শাড়িটা দেখল, লাল রঙের শিফন শাড়ি, তাতে সাদা পাথরের ছোট ছোট ফুল। জানালা দিয়ে রোদের আলো পড়তেই ঝিকমিক করছে। নবনী ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। সব কাজিনরা শাড়ি পরবে আজ, কিন্তু নবনী কোনো শাড়ি আনেনি। তা শুনে তৎক্ষণাৎ দাদি রুদ্রকে দিয়ে একটা শাড়ি কিনে আনিয়েছেন। নবনীর মনে হচ্ছিল এরা যেন নিজেরই মানুষ। নাজমা বেগম নবনীকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিলেন। সেজে গুজে সে কাজিনদের সাথে বের হয়। এত আনন্দ হইহুল্লোড় সে শেষ কবে করেছিল ঠিক মনে নেই তার। সিয়ামসহ সব কাজিনরা এক গাড়িতে বসেছে, অন্য গাড়িতে বাবা চাচারা আর কিছু আত্মীয় স্বজনেরা রয়েছে। নবনী রুদ্রর দিকে তাকিয়ে দেখলো সে অফ হোয়াইট কালারের একটি পাঞ্জাবি পরেছে এবং তাকে দেখতে দারুণ লাগছে। সুস্মিতাদের বাড়ি পৌঁছে গেটেই প্রায় 30 মিনিট সময় গেল শালিকা শালকদের সাথে টাকা নিয়ে দর কষাকষি করতে। ভেতরে ঢোকার পর বোঝা গেল সুস্মিতার বাবা মেয়ের বিয়ের আয়োজনে কোনো কমতি রাখেননি। এতটুকু সময়ের মধ্যে তিনি এত কিছু করে ফেলবেন, এটা সবারই ধারণার বাইরে ছিল। এজন্য সকলের নিকট বেশ প্রশংসিতও হলেন তিনি। রুদ্র খেয়াল করেছে নবনী কখন থেকে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ওর সাথে কুসুমও আছে, তবে ছেলেটির দৃষ্টি কুসুমের দিকে নয়, বরং নবনীর দিকে। মনে হচ্ছে ওখান থেকে নবনীকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে, কিন্তু পারছে না, এটা অভদ্রতা। তাছাড়া ছেলেটি সুস্মিতার বড় ভাই শোভান, তার সামনে থেকে তো নবনীকে নিয়ে আসা যায় না। আদি বিরস মুখে রুদ্রের পাশে দাঁড়িয়ে বলে, বুকের ভেতর কেমন যেন চিনচিন করছে ভাই। রুদ্র ভ্রুকুটি করে বলল, তোর আবার কি হলো? ভাবির ভাইকে আমার ভালো লাগছে না একদম। আসার পর থেকে নবনীর পিছু পড়ে আছে। তুমি তো আমাদের টেবিলে খেতে বসোনি, বসলে দেখতে। তার কি আদিক্ষেতা বাবা, সারাটাক্ষণ খাবার নিয়ে নবনীর পাশেই সঙ্গের মতন দাঁড়িয়েছিল। রুদ্র অন্য টেবিলে বসলেও সবই দেখেছে, তবে সেসব কিছু সে আদিবকে বলল না। বলল, শরীর মনে হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মেয়েদের মতন করবি না তো আদিব, কেউ কাউকে পছন্দ করতেই পারে, তাতে দোষের কি আছে? তুমি বুঝবে না, পছন্দের মানুষকে কেউ পছন্দ করলে সেটা ভালো লাগে নাকি। ফেসবুকে তোর 2জন মেয়ে বান্ধবী আছে, ভার্সিটিতে 2জন, একজন তোর ক্লাসমেট আর একজন তোর জুনিয়র। এবার আবার নবনীর পিছে পড়েছিস? এক জীবনে পছন্দের মানুষ থাকে কয়টা বলতো? আদিব ঢোক গিলল। বিড়বিড় করে নিখিলকে খানিকক্ষণ গালমন্দ করল, কেননা এসব কথা কেবলমাত্র সে নিখিলকেই বলেছিল, আর নিখিল পেট পাতলা কিনা সেসব কথা রুদ্রকে বলে দিল। গবেট একটা। রুদ্র সরে অন্যদিকে চলে গেল। সাথে নবনী যার সাথে ইচ্ছা তার সাথে হেসে হেসে কথা বলুক, তাতে তার কি? তার কেন এত খারাপ লাগছে? তার কেন হৃদয় পুড়ছে? এমনটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। এর মানেটা কি দাঁড়ায়? রুদ্র নবনীর প্রেমে পড়েছে? না না না, এটা কিভাবে সম্ভব? দাঁত খোঁচাতে শমশের মামা আসলেন রুদ্রর কাছে। গোস্তের টুকরো দাঁত থেকে বের করে থু করে নিচে ফেলে দিলেন। কিরে, তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? কিছু না। মুড অফ নাকি? রেগে আছিস? কোনোটাই না। তোর ভাবসাব তো দেখে সুবিধার ঠেকছে না। চোখ দেখে মনে হচ্ছে গুরুতর কিছু ঘটে গেছে। গুরুতর ঘটনাটা হচ্ছে তুই প্রেমে পড়েছিস। রুদ্র হাঁ হয়ে যায়। সেটা লক্ষ্য করে মামা ফের বললেন, আগে হাঁ করিস না, মুখ বন্ধ কর, নয়তো মশা ঢুকবে। প্রেমে পড়া অন্যায় কিছু না, মনের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রেমে পড়লে মানুষ ফুরফুরা থাকে, সারাদিন খোশ মেজাজে থাকে। মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, ফিট থাকা যায়। সুতরাং প্রেমে পড়ার উপকারিতা ও গুরুত্ব অপরিসীম। এখন বল তো মেয়েটাকে। রুদ্র চোখ মুখ শক্ত করে বলল, কেউ না। তারপর গটগট করে সেখান থেকে চলে গেল। মামা ঠোঁট উল্টিয়ে বললেন, ছেলেটা রেগে গেল কেন? গায়ে ওড়না পেঁচিয়ে ছাদের একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নবনী।
ঘুমে তার দু চোখ ভেঙে আসছে। রাত 8টা নাগাদ তারা নতুন বউ নিয়ে গ্রামে ফিরেছে। এখন বাজে 11টা। এতক্ষণে সে ঘুমে তলিয়ে যেত, কিন্তু খেতে বসে সবার আড়ালে রুদ্র যখন চোখ মুখ শক্ত করে বলল রাত 11টায় ছাদে আসতে, তখন নবনী আর বারণ করতে পারেনি। সে ছাদে এসেছে মিনিট 5 তো হবেই, অথচ রুদ্রর এখনও আসার নামগন্ধ নেই। সে পরপর দুবার হাই তুলল। রুদ্র এসেছে ছাদে। নড়ে চড়ে দাঁড়ালো নবনী। কেমন যেন একটু শীত শীত লাগছে। আবছা লাইটের আলোতে নবনীর ঘুম জড়ানো চোখ দুটো দৃষ্টি বোলালো রুদ্র। জিজ্ঞেস করলো, কখন এসেছো? নবনী আবার হাই তুলে বলল, বেশিক্ষণ হয়নি। ঘুম পেয়েছে? আচ্ছা যাও, ঘুমিয়ে পড়ো তাহলে। নবনী অবাক হয়ে বলে, আপনি কি বলবেন বলেছিলেন? এখন বলতে ইচ্ছা করছে না। কেন? জানি না, মুড নেই। আপনার মুড কখন হবে? যখন হবে তখন বলবো। নবনীর মেজাজ খারাপ হয়। যদি কিছু নাই বলবি তাহলে শুধু শুধু এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস কেন ছাদে? নবনীর বিরক্তিমাখা মুখ দেখে রুদ্র মুখ টিপে হাসে। পেছন থেকে ডেকে বলে, শোনো ছোট প্যাকেট। নবনী পিছনে তাকিয়ে বলল, আমার নাম নবনী, আর নবনী এখন আপনার কোনো কথা শুনবে না। কেন শুনবে না? ইচ্ছে করছে না তাই। কেন ইচ্ছে করছে না? মুড নেই। সিঁড়ি বেয়ে ঘরের দিকে হাঁটা ধরল। রুদ্র হেসে ফেলল। তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে নবনী। সে দৌড়ে গিয়ে সিঁড়ির দরজায় দাঁড়ালো। নবনীর হাত ধরে টেনে ছাদে নিয়ে যেতে যেতে বলল, এখন আমার কথা বলার মুড ফিরে এসেছে, সুতরাং না চাইলেও তোমাকে আমার কথা শুনতে হবে। নবনী চুপ করে রইল। হয়তো সেও শুনতে প্রস্তুত। রুদ্র বলল, সোহানের সাথে কথা বলবে? নবনী ভ্রুকুটি করে বলল, আমি তার সাথে কথা বলতে যাব কেন? কথা না বললে তার নাম্বার নিয়েছো কেন? আমি কি ইচ্ছা করে নিয়েছি নাকি? সে দিল তাই নিয়েছি। তাও নিতাম না যদি না। নবনী থেমে গেল। নম্বর সে সত্যিই নিত না, শুধুমাত্র কুসুমের জন্য নিয়েছে। শোভানকে তার ভীষণ পছন্দ হয়েছে, এ কথা কুসুম তাকে বলেছিল। তাই শোভান যখন তার নাম্বারটা নবনীকে দিল, তখন নবনী ফিরিয়ে দেওয়ার পূর্বেই কুসুমের চিমটি খেলো। সে বুঝতে পেরে নাম্বারটি কুসুমের দরকার। নবনী নাম্বার নেয়াতে শোভানও ভীষণ খুশি হয়েছে। সে বলেছে, আপনার কলেজের আশেপাশেই আমার কোচিং সেন্টার, কোনো সমস্যা হলে চলে আসবেন, আর অবশ্যই চাইলে আপনি আমার কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন। হঠাৎ নবনীর থেমে যাওয়ায় রুদ্র বলল, এছাড়া কি? কুসুমের কথাটা এড়িয়ে গেল নবনী। এই কথা তো রুদ্রকে ভুলক্রমেও বলা যাবে না, তাই সে শোভানের কথাগুলো বলল। ভাবলাম যদি কোচিং করা লাগে তাহলে তার কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব, তাই নাম্বারটা নিয়েছি। রুদ্র কেন জানি মনে হচ্ছে নবনী তার থেকে কিছু লুকাচ্ছে। তবে এই বিষয়ে সে নবনীকে ঘাটল না। নবনী যে মাত্রই বলল শোভানের কোচিং সেন্টারে ভর্তি হতে ইচ্ছুক, এটা শুনেই মেজাজ গরম হয়ে গেছে রুদ্রর। দুনিয়াতে কি কোচিং সেন্টারের অভাব আছে নাকি? ওখানেও কেন ভর্তি হতে হবে? প্রয়োজনে সবচেয়ে ভালো কোচিং সেন্টারে নবনীকে ভর্তি করিয়ে দেব, তবুও ওখানে নয়, কিছুতেই নয়। কি হলো আপনার? নবনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি শোভানের প্রেমে টেমে পড়ে যাওনি তো? কি যাতা বলছেন, আমি ওসবের মধ্যে নেই। রুদ্র নবনীকে একটু বাজিয়ে দেখার জন্য বলল, কেন? শোভান তো দেখতে অনেক স্মার্ট, সুন্দর। সবাই তো ওর প্রশংসা করলো। একটা মানুষ দেখতে সুন্দর স্মার্ট হলেই তার প্রেমে পড়তে হবে, তাকে ভালোবাসতে হবে নাকি? তাহলে ভালোবাসার জন্য কি প্রয়োজন? নবনী দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি না। আমি আসলেই জানি না ভালোবাসার জন্য কি প্রয়োজন, কিংবা আদৌ ভালোবাসা বলতে কিছু আছে কি না। আমি আসলেই জানি না ভালোবাসার জন্য কি প্রয়োজন, কিংবা আদৌ ভালোবাসা বলতে কিছু আছে কি না। এত ভালোবাসার পরে কি করে একটা সময়ে মানুষের ভালোবাসা নিঃশেষ হয়ে যায় বলেন তো? এত সহজে একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায়। ভালোবেসে বিয়ে করে, ভালোবাসার ফল হিসেবে সন্তানকে পৃথিবীতে আনে, আর তারপর একটা সময়ে একজন কিংবা পারতপক্ষে দুজনেই উপলব্ধি করে অপর মানুষটির প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে,
আর এতটুকুই অবশিষ্ট নয়। তখন তারা সিদ্ধান্ত হিসাবে বেছে নেয় ডিভোর্সকে। দুজন মানুষ অনায়াসে আলাদা হয়ে যায়, অথচ একটা বারও ভাবে না যাকে ভালোবেসে তারা পৃথিবীতে এনেছে সেই সন্তানটির কী হবে, তার ভবিষ্যৎ ঠিক কতটা কঠিন হয়ে যাবে, এসব তারা তখন ভাবে না। তারা হয়তো একটা সময় খুশি হয়, কিন্তু তাদের আলাদা হওয়ার ফল ভোগ করতে হয় ওই সন্তানটিকে। দিনে দিনে মানুষের কাছে নানা কটু কথা, বাঁকা দৃষ্টি, হাসির খোরাক হতে হয় তাকে। এই দুনিয়ার ভালোবাসা তার জন্য নয়, ভালোবাসা বলতে কিছুই নেই। অন্তত বাবা মা আলাদা হয়ে গেছে এমন সন্তানদের ভাগ্যে সত্যিকারের ভালোবাসা হলো অলীক বস্তু। নবনী থামল। রুদ্রর বুকের ভেতর শীতল হাওয়া বয়ে গেল। সে বুঝতে পেরেছে নবনী এতক্ষণ নিজের কথাগুলোই বলেছিল। তার ভীষণ মায়া হলো, কষ্ট হলো। ছোট্ট একটা মেয়ে, অথচ এই বয়সে সে কি কঠিন বাস্তবতাই না চোখে দেখেছে। অথচ এই বয়সেই সে কঠিন বাস্তবতা নিজ চোখে দেখেছে, বাস্তবতা বুঝতে শিখেছে। বড় হওয়ার সাথে সাথে ভালোবাসা, বিয়ে সম্পর্কে এক বিরূপ ধারণা তার মনের ভেতর বেড়ে উঠেছে। এই ধারণাটুকু যেদিন বাড়তে বাড়তে সম্পূর্ণ বৃক্ষে রূপান্তরিত হয়ে যাবে, সেদিন থেকে নবনীকেও আর বিশ্বাস করানো যাবে না এখনও সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে আছে। সবাই স্বার্থপর হয় না, কেউ কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, ভালোবেসে যায়। তার অবচেতন মন নিজেকেই যেন বলছিল, রুদ্র, মেয়েটাকে ভালোবাস, তাকে এতটা ভালোবাসা দে যাতে তার অতীতের কালো ছায়া মুছে যায়। ভালোবাসার সম্পর্কে ভুল ধারণা মুছে ফেলে ভালোবাসায় বিশ্বাসী করে তোল, নয়তো মেয়েটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। নবনীর চোখ ছলছল করছে। এখন সে নিজেকে সামলে নিয়েছে। টপিক চেঞ্জ করতে বলল, আপনার কথা তো আমি এখনও কিছুই জানি না। আপনি কোথায় জব করেন? সূক্ষ্মভাবে টপিকটা যে নবনী এড়িয়ে গেছে রুদ্র নিজেও বুঝতে পেরেছে। এজন্য মনে মনে একটু হাসলো। বলল, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি, বছরখানিক হবে। আপনার সেই ব্যক্তিগত মানুষটার গল্প বলেন শুনি। ভালোবাসার কথা শুনতে ভালো লাগে আমার। ভালোবাসার কথা শুনতে ভালো লাগে? মানুষের ভালোবাসা দেখতে ভালো লাগে। আর এটা ভেবে ভয় লাগে একসময় তাদের ভালোবাসাও কি শেষ হয়ে যাবে। সবাই তো আর একরকম হয় না নবনী। হাতের 5টা আঙ্গুল কি এক? জানি না কিছু। আচ্ছা বাদ দাও, রাত তো অনেক হলো, এখন ঘরে যাও। সকালে আবার বৌভাতের অনুষ্ঠান আছে। আমরা ঢাকা যাচ্ছি কবে? পরশু। নবনীর মন খারাপ হয়ে গেল। সে বলল, জানেন, এখানে এসে আমি অনেক আনন্দ করেছি। সবাইকে খুব ভালো লেগেছে আমার। মেহেনুর, রিয়া, সিয়া ও কুসুম আপু সবাই খুব ভালো। আমাকে এত ভালোবাসা দিয়েছে যেটা আমি কখনো ভুলবো না। সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? সেদিন আঙ্কেল আমাকে তার বন্ধুদের সামনে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছেন, অথচ তিনি কিন্তু আমার সাথে স্বাভাবিকভাবে কথাও বলেন না। আপনি সেদিন জানতে চেয়েছিলেন না আমি কাঁদছি কেন? এই জন্যই কাঁদছিলাম, খুশিতে। রুদ্রর ভালো লাগলো শুনে। সে বলল, তুমি আঙ্কেল ডাকো কেন? তাহলে কি ডাকবো? আব্বু বা বাবা ডাকবে। চাচার একটা মেয়ের খুব শখ ছিল জানো। নিখিল যখন চাচির পেটে, তখন চাচা খুব করে একটা মেয়ে চেয়েছিলেন। তবে নিখিল হওয়াতে যে তিনি খুশি হননি এমনটা নয়। এরপর কোনো বাচ্চা কাচ্চা হয়নি তাদের। নিখিল যখন এসএসসি পরীক্ষা দেবে তখন আবার সুখবর পায়, চাচি আবার মা হবেন। সেবার মেয়ে হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে তো চাচার খুশির শেষ ছিল না। কিন্তু খুশি, আনন্দ সব কিছু স্থায়ী হয় না। বাচ্চা হতে গিয়ে বাবুসহ চাচি মারা গেলেন। সম্পূর্ণ ভেঙে পড়েন চাচা। একই সাথে দুজনের মৃত্যু মানতে পারেননি। তার স্বাভাবিক হতে অনেকটা সময় লেগেছিল। আব্বু, দাদা সবাই চাচাকে আবার বিয়ে করতে বলেছিলেন, কিন্তু চাচা তখন রাজি হননি। তার এত বছর পর চাচা তোমার মাকে ভালোবেসে ফেলে। আমি বিশ্বাস করি নতুন চাচির মাঝে অবশ্যই এমন কিছু গুণ রয়েছে যা চাচাকে আবারও ভালোবাসতে বাধ্য করেছে। তুমি চাচাকে আঙ্কেল না ডেকে যদি বাবা বলে ডাকো,
তাহলে খুব সহজেই তার মন জয় করতে পারবে। তিনি মেয়েকে পেলে কতটা খুশি হবেন আশা করি আমার বলা ঘটনা থেকে তুমি বুঝতে পেরেছ। নবনীর উত্তর। রুদ্র ফোন দেখে তাড়া দিয়ে বলে, অনেক রাত হয়েছে নবনী, ভেতরে যাও। আপনি যাবেন না? যাব, একটু পরে। তুমি আগে যাও। নবনী নিঃশব্দে ছাদ থেকে নেমে গেল।